বস্তুর একমাত্রিক গতি থেকে আমরা এখানে আরো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব। সো প্রথমত আমরা বিষয়টাকে আগে একটু বুঝবো, তারপর এখান থেকে কি বের করতে হবে সেটাকে বুঝবো, তারপরে হচ্ছে এইটাকে আমরা সমাধান করব। ঠিক আছে? তো আমরা জানি যে একটা বস্তুকে বা একটা গোলাকার বস্তুকে যদি আমরা সুতার সাহায্যে এভাবে রেখে, মানে এটা এটা হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে আমি একটা সুতার সাহায্যে ঝুলালাম। আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা গোলাকার বস্তু। এই গোলাকার বস্তুটাকে সুতার সাহায্যে এভাবে ঝুলিয়ে এই এক প্রান্তে নিয়ে যদি আমরা এভাবে ছেড়ে দেই, তাহলে এই যে দুলতে থাকে এইটাকে বলা হয় সরল দোলন গতি, বা এটাকে আমরা এই সরল দোলন গতি বলতে পারি। ঠিক আছে? তো দেখেন, এই সরল দোলন গতির এখানে আমাদের বলা হয়েছে দোলনকাল নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো দোলনকাল জিনিসটা কি দেখেন, মনে করেন এই যে আমাদের বস্তুটা ছিল, এই বস্তুটা কিন্তু এই অবস্থানে ছিল। ঠিক আছে? লক্ষ্য করেন, এই যে গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুটা এক্স্যাক্টলি এই অবস্থানে ছিল। এবং এই অবস্থানে কিন্তু বস্তুটা স্থির অবস্থানে ছিল। স্থির তার মানে এই বিন্দুতে, মানে বর্তমানে বস্তুটা যে জায়গাতে আছে এই জায়গাতে বস্তুটার বেগ হচ্ছে 0, কারণ এটা স্থির। এখন এই জায়গা থেকে যদি আমি বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে দেখেন এই দিকে যাবে আবার এই দিকে আসবে। দেখছেন তো? এই যে দেখেন, এভাবে যাবে আবার এই দিকে আসবে। ঠিক আছে? তার মানে বস্তুটা এই জায়গা থেকে যদি আমি ছেড়ে দেই, তাহলে এতটুকু পর্যন্ত যাবে, আবার এই জায়গাতে ফিরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে দোলনকাল। ঠিক আছে? তো আমরা এখান থেকে দোলনকাল বের করব। সো আগে এইটার আমরা চিত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। তো কি বলেছে দেখেন, একটি বস্তু কণা এ বিন্দুতে স্থিতাবস্থা হতে, মানে স্থির অবস্থা হতে এ ও সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। তার মানে একটা বস্তু এই জায়গাতে আছে এবং এই জায়গাতে বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। তো যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, তার মানে ও এই এ বিন্দুতে বস্তুর যে বেগ, বেগ কি ডিডিটি অফ এক্স, এই বস্তুটার বেগ হচ্ছে 0। বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্বের পরিবর্তন। তাহলে দেখেন, বস্তুর দূরত্ব যদি আমরা এক্স ধরি, তাহলে সময়ের সাপেক্ষে এর যে পরিবর্তনগুলোকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রকাশ করে এইটাকে বলা হয় বেগ। তার মানে বস্তুটা যখন এই বিন্দুতে ছিল তখন তার বেগ হচ্ছে 0, এবং এখানে সময় 0। কেন 0? কারণ এখানে বস্তুটা স্থির অবস্থানে আছে। বস্তুটা যখন এ থেকে যখন পি বিন্দুতে আসবে তখন এই পি বিন্দুকে কিন্তু বস্তুটা স্থির না। এখানে পি বিন্দুটার কিন্তু বস্তুর বেগ আছে, এবং এই পি বিন্দুতে বস্তুটা এ বিন্দু থেকে আসতে কিন্তু একটা সময় লাগবে। সো আমরা প্রথমে ধরে নিব এই এ বিন্দুতে একটা বস্তু স্থির অবস্থানে আছে, এবং এইটা কি বলেছে, এ ও সরলরেখা বরাবর। তাহলে ওটা কি? ওটা হচ্ছে মূল বিন্দু। ওটা কি? মূল বিন্দু। তার মানে এ ও সরল রেখা বরাবর যাত্রা শুরু করে, অর্থাৎ বস্তুটা এ থেকে ও এর দিকে আসছে। তার মানে ওটা কি? মূল বিন্দু, অথবা এটাকে আমরা বলতে পারি কেন্দ্র। কি বলতে পারি? কেন্দ্র। তার মানে বস্তুটা যেহেতু কেন্দ্রের দিকে আসছে, তার মানে এখানে যে বস্তু আছে সেটা হচ্ছে কেন্দ্রগামী একটা বস্তু। বিষয়টা কিন্তু বুঝতে হবে, বস্তুটা কেন্দ্রের দিকে আসছে, দ্যাটস ওয়াই এখানে বস্তুটা হচ্ছে কেন্দ্রগামী একটা বস্তু। আচ্ছা, তারপর কি বলেছে দেখেন, কণাটির ত্বরণ ও বিন্দুমুখী। মানে এই যে কণা, এই কণার যে ত্বরণ সেটা কিন্তু ও এর দিকে আসছে। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে বেগটা কি? বেগটা হচ্ছে ডিডিটি অফ এক্স। তাহলে সময়ের সাপেক্ষে যদি আমরা এটার পরিবর্তন বের করি, তাহলে এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ত্বরণ। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা বলতে পারি d2x ডিভাইডেড বাই dt2, অথবা d2x বাই dt2। এইটা হচ্ছে ত্বরণ। এটা কি? ত্বরণ। এটা কি? ত্বরণ। ঠিক আছে? ওকে। তার মানে এই যে বস্তুটার ত্বরণ সেটা হচ্ছে ও বিন্দুমুখী, মানে কেন্দ্রমুখী। এখন দেখেন, একটা বস্তু যদি কেন্দ্রমুখী হয় বা তার ত্বরণ যদি কেন্দ্রমুখী হয়, তাহলে তার ব্যাগটাও কিন্তু কেন্দ্রমুখী হবে। আর কেন্দ্রমুখীর ক্ষেত্রে সব সময় আমরা মাইনাস ব্যবহার করে থাকি, এটা আমরা আগের ক্লাসগুলোতেও দেখেছি। এবং এই যে ত্বরণ, দেখেন এই ত্বরণটা ও বিন্দুমুখী এবং এর পরিমাণ, তাহলে এখানে এর বলতে কাকে বোঝানো হয়েছে? এই ত্বরণটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? এখন কাকে বোঝানো হয়েছে? ত্বরণটাকে বোঝানো হয়েছে। ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে। এখন প্রথমত আমরা এই জিনিসটা একটু বুঝবো। বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থানে আছে, সো আমরা ধরে নিলাম বস্তুটা
টি সময় পরে, আমরা কি ধরলাম, বস্তুটা টি সময় পরে পি বিন্দুতে অবস্থান করে, টি সময় পরে পি বিন্দুতে বস্তুটা অবস্থান করে, তাহলে ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেইটা হচ্ছে এক্স। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বস্তুটা তো এই এ থেকে পি এর দিকে আসছে, তাহলে আমরা এই জায়গাটাকে দূরত্ব হিসেবে কেন নিলাম না? দেখেন, এখানে পিটা কত সেটা কিন্তু আমরা জানি না, জানি না। আবার এ যে বিন্দুটা সেটা মূল বিন্দু থেকে অ্যাকচুয়ালি কতটুকু দূরত্বে সেটাও কিন্তু আমরা জানি না। এই জন্য দূরত্ব সবসময় মূল বিন্দু থেকেই হিসাব করতে হবে। এই জন্য এই যে বস্তুটা যেটা এ বিন্দুতে ছিল, এইটা যে পি বিন্দুতে আসলো, এই পি বিন্দুতে আসার পর এই পি বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত সেইটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? তার মানে আমরা ধরে নিলাম বস্তুটা এ থেকে টি সময় পরে পি বিন্দুতে আসলো, তাহলে পি বিন্দুতে যখন আসলো তখন ও থেকে ওই পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ ওপি সমান হচ্ছে এক্স। ঠিক আছে? আর আমরা ধরে নিলাম ও এ, আমরা ধরে নিলাম ও এ সমান হচ্ছে এ, অর্থাৎ ওই কেন্দ্র থেকে ওই স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে এ, অর্থাৎ বস্তুটা যখন এ বিন্দুতে অবস্থান করবে তখন তার যে দূরত্ব হবে সেইটা হবে এ। বুঝতে হবে বিষয়টা, বুঝতে হবে বিষয়টা। তারপর বস্তুটা আস্তে 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 যখন কেন্দ্রে আসবে, এই জায়গাতে যখন আসবে তখন তার দূরত্ব হবে জিরো, কারণ দূরত্বটা সবসময় আমরা কেন্দ্রের উপর ডিপেন্ড করি বের করি। তার মানে এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট জানলাম। বস্তুটা যখন এ বিন্দুতে অবস্থান করবে তখন তার বেগ হচ্ছে জিরো, সময় হচ্ছে জিরো, বিকজ এটা হচ্ছে স্থির বিন্দু। তারপর এখান থেকে যখন আমি বস্তুটাকে ছেড়ে দিলাম তখন বস্তুটা কিন্তু এভাবে আসবে, এইভাবে আসবে। তো এইভাবে মনে করেন এই জায়গা থেকে বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, বস্তুটা এই জায়গাতে আসলো, এটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দুর একটু সামনে হচ্ছে পি বিন্দু, যখন বস্তুটা পি বিন্দুতে আসলো তখন কেন্দ্র থেকে ওই পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, আমরা ধরে নিলাম। ঠিক আছে? আর ওই কেন্দ্র থেকে ওই স্থির বিন্দু দূরত্ব ধরে নিলাম এ। তার মানে বস্তুটা যখন এ বিন্দুতে থাকবে তখন তার দূরত্ব হচ্ছে স্মল এ। বস্তুটা যখন ও বিন্দুতে আসবে তখন তার দূরত্ব শূন্য, কারণ এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বস্তুর কোনো দূরত্ব থাকে না। বাট এই কেন্দ্রতে যখন বস্তুটা আসবে তখন তার একটা সময় থাকবে, এইখানে কিন্তু একটা বেগও থাকবে। এখানে কিন্তু বেগ শূন্য না, কারণ বস্তু কিন্তু এই জায়গাতে এসে এখানে থেমে যাবে না, আবার কিন্তু এইদিকে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। এখন কি বলেছে দেখেন, যে এখন আসেন আমরা এটাকে একটু বুঝি। তো এর পরিমাণ, এর বলতে এখানে কি, ত্বরণ। তো ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। বস্তুটির দূরত্বের বর্গের, তার মানে বস্তুর দূরত্ব কত, এক্স, বর্গ মানে এক্স স্কোয়ার, বর্গের ব্যস্তানুপাতিক। দেখেন, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/x স্কোয়ার। যদি সমানুপাতিক বলতো তাহলে হতো এক্স স্কোয়ার। সমানুপাতিক মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/x স্কোয়ার, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি দূরত্বের ব্যস্তানুপাতিক বলতো তাহলে হতো 1/x। তো এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ, এবং এইটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা টোটাল প্রবলেমটাকে সলভ করব। এখন এখানে কি বলেছে, বস্তুটার গতি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে বস্তু, এই বস্তুটার গতিটা অ্যাকচুয়ালি কোন ধরনের গতি। দেখেন এই যে বস্তুটা, দেখেন এই যে বস্তুটা এই জায়গা থেকে আমি ছেড়ে দিলাম, লক্ষ্য করেন এই যে ছেড়ে দিলাম, তাহলে এই যে বস্তুটা দুলতে থাকলো, তার মানে এই বস্তুটার গতি হচ্ছে একটা সরল দুলন গতি। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। আর পরে বলা হয়েছে এর দোলনকাল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে যখন আমি বস্তুটাকে ছেড়ে দিলাম, এইটা এই পর্যন্ত এসে আবার তার ওই জায়গাতে চলে যেতে যতটুকু সময় লেগেছে সেইটাই হচ্ছে আমাদের দোলনকাল। অর্থাৎ একটা বস্তু একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে, যেতে ফিরে আসতে যে সময়টা লাগলো সেই টোটাল সময়টাকে দোলনকাল বলা হয়। এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। আসেন, বেসিক আশা করি ক্লিয়ার, তাই না? এখন এটাকে সলভ করি। ধরি টি সময়ে বস্তুটি কেন্দ্র হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। ওকে, সো এটাকে আমরা লিখতেই পারি অপি সমান এক্স, ওয়াই সমান এ। আর এটা হচ্ছে বস্তুটার ত্বরণ, এই পি বিন্দুতে বস্তুর ত্বরণ। ঠিক আছে? পি বিন্দুতে বস্তুর ত্বরণ হচ্ছে এইটা। কিভাবে হয়েছে আশা করি ক্লিয়ার। এখন আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিব। তো যখনই আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলে নিব তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। যেহেতু বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী, যেহেতু বস্তুটা কেন্দ্রমুখী, সো সমানুপাতিক ধ্রুবকটার ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। সো আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। তারপর উভয় পক্ষে আমরা 2 ইনটু ডি ডিটি অফ এক্স গুণ করে দেব, অন্য প্রবলেমগুলোর মতো সেম, ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। তাহলে এটা হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ টু 1/x স্কোয়ার
ডিডিটি অফ এক্স। এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দেখেন সেম বিষয়। এখন এখন একটু বুঝি, দেখেন এখানে একটু বুঝি। এই যে জায়গাটা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, ডিডিটি অফ এক্স হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, কেন লিখতে পারি? এই যে ব্যাক, ডিডিটি অফ এক্স মানে হচ্ছে ব্যাক। সো এইটাকে যদি, এটার বর্গ আছে, সো এইটাকে আমরা ধরে নিলাম এক্স, সো এটা হয়ে গেল কি এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে 2x, আর x কে করলে ডিডিটি অফ এক্স, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 ডিডিটি অফ এক্স, আর এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই যে দেখেন এটা কিন্তু x না, মানে t না, অন্তরীকরণ কিন্তু t এর সাপেক্ষে, বাট এটা কিন্তু t না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করলে হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। ঠিক আছে, এই যে এই অংশ। সো এই অংশের পরিবর্তে আমরা এই অংশটাকে লিখতে পারি। ঠিক আছে, ওকে। তারপর এই অংশটাকে আমরা কিভাবে কাজ করব দেখেন, এই যে 1/x স্কয়ার, এই 1/x স্কয়ারের যে ইন্টিগ্রেশন সেইটা জাস্ট এখানে বসিয়ে দিবেন ডি ডিটি লিখে, অর্থাৎ 1/x স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, x ইনভার্স 2। সো x ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, x ইনভার্স, দেখেন এটা ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার -2 + 1 -2 + 1, তার মানে x ইনভার্স 1 -1, দ্যাট মিন্স -1/x। তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা লিখব -2 মিউ, আর ডি ডিটি, দেখেন ডি ডিটি -1/x। এই যে এখানে যা আসবে সেইটাই জাস্ট আপনাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, ডি ডিটি লিখে। সো এই অংশের পরিবর্তে আমরা লিখব ডিডিটি অফ এক্স হোল স্কয়ার, আর এই অংশটার পরিবর্তে জাস্ট আমরা এই অংশটা লিখব, তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব। দেখেন এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আরেকটার অপোজিট জিনিস। ইন্টিগ্রেশনে যে কাজ করে ডিফারেন্সিয়েশন তার ঠিক অপোজিট কাজগুলো করে থাকে। সো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন বাদ থাকবে ডিডিটি অফ এক্স হোল স্কয়ার সমান, দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 মিউ 1/x, আর এখানে একটা সমাকলন ধ্রুবক। ঠিক আছে, যেহেতু আমরা এখানে সমাকলন করেছি, সো এখানে একটা সমাকলন ধ্রুবক হচ্ছে c। দেখেন এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন একটু লক্ষ্য করি, আমরা যখনই ইন্টিগ্রেশন করব এরপরে আমাদের কাজ হচ্ছে ওইখানে যে সমাকলন ধ্রুবক আসবে তার মানটা বের করতে হবে। তাহলে এখানে সমাকলন ধ্রুবকটা কি, c। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের c এর মান বের করা। এখন লক্ষ্য করেন এখানে আমাদের কি কি আছে সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে c এর মান বের করতে হবে। সো এখানে আছে এটা t, ডিডিটি অফ x। তো ডিডিটি অফ x, দেখেন ডিডিটি অফ x এটা হচ্ছে ব্যাগ। ঠিক আছে, আর এই যে x, এই xটা কি, xটা হচ্ছে দূরত্ব। ঠিক, xটা কি দূরত্ব। আচ্ছা, তাহলে এখন এই c এর মান বের করার জন্য আপনাকে বেগ এবং দূরত্ব এই অংশের মধ্যে রিলেশনটাকে ফাইন্ড আউট করতে হবে। এখন দেখেন আমরা যদি চিত্রটাকে একটু চিন্তা করি, আচ্ছা আমরা এভাবে লিখি। সো মনে করেন বস্তুটা এই অবস্থানে ছিল, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখন লক্ষ্য করেন বস্তুটা কি বলেছে, বেগ এবং দূরত্ব, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার মানে বস্তুটা যখন এই বিন্দুতে ছিল, ঠিক আছে, তার মানে এখানে x = a, কারণ এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বকে আমরা a ধরেছিলাম, এতটুকু থেকে এতটুকু দূরত্বকে আমরা x ধরেছিলাম। তাহলে বস্তুটা যখন a বিন্দুতে ছিল তখন বস্তুটা স্থির অবস্থানে ছিল, এবং মূল বিন্দু থেকে ওই বস্তুর দূরত্ব ছিল x, অর্থাৎ a। আর এখানে যেহেতু এটা স্থির বিন্দু, সো এখানে যে বেগ হবে সেই বেগটা হচ্ছে 0। সো আমরা লিখবো যখন x = a, যখন x = a তখন তার বেগ হচ্ছে 0, এবং এখানে সময়ও কিন্তু 0। এগুলো আমরা প্রথমেই দেখিয়েছি, সময়ও কি 0। সো আমরা এই শর্তটাই জাস্ট এখানে আমরা বসাবো। তাহলে এটা কি হবে দেখেন, এটা t কিন্তু, ঠিক আছে, ব্যাগ, জাস্ট মিস্টেক। আচ্ছা, তাহলে দেখেন এইটা 0 হয়ে যাবে। তাহলে 0, একটু বলছি আমরা, 0 সমান 2 μ/x, তাহলে হবে 2 μ/a প্লাস c। তাহলে আমরা c সমান কি পাবো, -2 μ/a। এখানে c এর জায়গাতে আমরা এই মানটাকে বসিয়ে দিব। দেখেন
এই যে কন্ডিশন গুলা ওইগুলো ডিপেন্ড করবে আপনার এর আগের লাইনটা কি ছিল সেইটার উপরে। আর এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। এখন সি এর মানটা বসিয়ে দিব, খুবই সিম্পল বিষয়। সি এর মানটা বসিয়ে দিলে এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা পেয়ে যাব। এখন এখান থেকে আমরা লসাগু নিব ax, ঠিক আছে? তো ax লসাগু নিলে হবে 2 মিউ a মাইনাস 2 মিউ x। দেখেন, অথবা আগে এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। দেখেন খুবই সুন্দর বিষয় এটা আসলে। আপনি এভাবে লসাগু নিতে পারেন অথবা ax ও লসাগু নিতে পারেন। তো এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব। এখন আমাদের কিন্তু গতি বের করার কথা বলা হয়েছিল। গতি, তো গতি বের করতে হলে আপনার বেগ, ত্বরণ ওইগুলোই আসলে বের করতে হয়, ঠিক আছে? সো আমরা বেগ বের করব, অর্থাৎ ddt অফ x বের করব। সো এটাকে বর্গমূল করে দিব। তো বর্গমূল করলে কি হবে দেখেন, ddt অফ x। তো বর্গমূল করলে তো প্লাস মাইনাস হবে, রুট ওভার 2 মিউ রুট ওভার a মাইনাস x বাই ax। এখন দেখেন বস্তুটা কিন্তু কেন্দ্রমুখী ছিল, মনে রাখতে হবে বস্তু যদি কেন্দ্রমুখী হয় তাহলে তার বেগ, তার ত্বরণ ঋণাত্মক হয়। সো এখানে প্লাস মাইনাসের জায়গাতে আমরা শুধুমাত্র মাইনাস চিহ্নটা ব্যবহার করব। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। কারণ কারণ বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী, বস্তুটা কি কেন্দ্রমুখী। যদি কেন্দ্রমুখী না হয়ে বহির্মুখী হতো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি প্লাস চিহ্ন ইউজ করতাম। সো এক্স্যাক্টলি এরকম একটা মান আমরা পেয়ে যাব। তারপরে এখান থেকে আমরা দেখেন এখানে একটু লক্ষ্য করি, এই যে রুট ওভার এক্স, দেখেন রুট ওভার এ মাইনাস এক্স বাই এ এক্স। সো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, রুট ওভার এ মাইনাস এক্স বাই রুট ওভার এ রুট ওভার এক্স। এখান থেকে যে ভেরিয়েবলটা আছে, সরি যে কনস্ট্যান্টটা আছে সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো। সো রুট ওভার এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এই রুট ওভার 2 মিউ এর নিচে যদি আমি রুট ওভার এ লিখি, এইটাকে একসাথে আমরা এটা লিখতেই পারি। আর এখানে বাকি যা ছিল তা রুট ওভার এ মাইনাস এক্স বাই রুট ওভার এক্স, দ্যাট মিনস রুট ওভার এ মাইনাস এক্স বাই এক্স। এইটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে চলকগুলোকে একসাথে নিব এবং কনস্ট্যান্টগুলোকে একসাথে। এখন এক্স যুক্ত সবগুলোকে এক সাইডে নিব আর টি যুক্ত সবগুলোকে আমরা এক সাইডে নিব। এখন এই লাইনটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করি আমরা। দেখেন এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এখানে এক্স, আপনাকে মনে রাখতে হবে সবসময় dx dt এইগুলাকে সবসময় উপরে রাখতে হবে। কেন উপরে? কারণ উপরে যদি না রাখেন তাহলে তো আপনি এটা ইন্টিগ্রেশন করতে পারবেন না, ঠিক আছে? ইন্টিগ্রেশন করতে হলে এগুলোকে উপরেই রাখতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? আচ্ছা, সো dx টা উপরেই থাকবে। সো এগুলোকে আর গুণন করব। সো রুট ওভার a মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স, দ্যাট মিনস উপরে রুট ওভার a মাইনাস এক্স, রুট নিচে ওভার এক্স, আর গুণন করে দিলে রুট ওভার এক্স ডিএক্স, আর এখানে আছে রুট ওভার এ মাইনাস এক্স। ওকে, তারপর এখানে কি আছে দেখেন, এটাকে আমরা আর গুণন করে দিব, তাহলে হবে রুট ওভার এ বাই রুট ওভার 2 মিউ, আর এই যে ডিটি এটাকে আর গুণন করে দিলে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, রুট ওভার 2 মিউ বাই রুট ওভার এ ডিটি। এই যে দেখেন এক্স্যাক্টলি এই লাইনটাই। তারপরে আমরা টিটাকে সামনে লিখবো, এক্সটাকে হচ্ছে পেছনে লিখবো। সো এটাকে সামনে লিখলাম, পরের অংশটাকে, আর এটাকে এখানে লিখে নিলাম। আর মাইনাস চিহ্নটা এদিকেও রাখতে পারেন এদিকেও রাখতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? এখন এখানে আমরা সমাধান করব। এখন দেখেন, এখন এই জায়গাতে আমরা কি করতে হবে, এখানে আমাদেরকে সমাকলন করতে হবে। একটু বুঝি আমরা, সমাকলন করতে হবে, ঠিক আছে? তো এই জায়গার সমাকলনটা আসলে খুবই সহজ, কারণ রুট ওভার দেখেন রুট ওভার 2 মিউ বাই এ এটা কিন্তু ধ্রুবক, এটা কি ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিটি সমান কিন্তু টি, এটা খুবই সহজ। সমস্যা হচ্ছে ভাই এই জায়গাটাকে নিয়ে। সো এইটাকে আপনি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবেন না। সো এটাকে এমন একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে যাতে আপনি এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারেন। সো যেহেতু আমরা সরাসরি করতে পারবো না, সো এখানে আমাদের একটা মান ধরতে হবে এবং এইটাকে ইন্টিগ্রেশন করা যায় এরকম একটা স্ট্রাকচার আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এটাকে আমরা এভাবে লিখলাম। এখন একটু আমরা বোঝার চেষ্টা করি, এখানে। সো এখানে নিচে আছে রুট ওভার এ মাইনাস এক্স। দেখেন রুট ওভার উপর নিয়ে সমস্যা নাই, রুট ওভার এ মাইনাস এক্স। এখন এখানে আপনাকে এক্স এর একটা মান ধরতে হবে, ঠিক আছে?
সো আমরা লিখলাম ধরি এক্স। এখন এই এক্স এর মান ধরার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে এক্স এর সাথে কি আছে সেটা অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে। এখানে এক্স এর সাথে যত থাকবে আপনি এক্স এর যে মান ধরবেন সেটাকে এখানে রাখতে হবে। সো আমরা ধরে নিলাম এক্স সমান ধরে নিলাম, মনে করেন এ কস থিটা। কি ধরলাম? এ কস থিটা, সরি কস স্কয়ার থিটা, এ কস স্কয়ার থিটা। এখন আপনার মনে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কেন নিব? সেটা এই কারণে, কারণ এইখানের মধ্যে এ আছে। যদি এখানে এ না থেকে 2 থাকতো তাহলে এখানে আমরা 2 নিতাম। যদি এখানে এ না থেকে যদি 5 থাকতো তাহলে আমরা এখানে 5 নিতাম। এ না থেকে যদি বি থাকতো আমরা এখানে বি নিতাম। দ্যাটস ইট। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে এক্স এর সাথে কি আছে সেইটার উপরে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কস স্কয়ার কেন নিলাম? দেখেন, এই টাইপের যখন কোনো মান থাকবে তখন আপনি দুইটা মান এখানে ধরতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে এ কস স্কয়ার থিটা আর একটা হচ্ছে এ সাইন স্কয়ার থিটা। তো প্রশ্ন হচ্ছে আমরা এখানে কস নিব নাকি সাইন নিব? আপনি দুইটা নিয়েই করতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনার ইচ্ছা। এখন দেখেন আমরা কস স্কয়ারই কেন নিব? কারণ উপরে রুট ওভার আছে। সো এটাকে আমরা ক্যালকুলেশন করে এমন একটা মানে নিয়ে আসব যেখান থেকে আমরা রুট ওভারটাকে বাদ দিতে পারবো। একটু পরে আমি এটা আপনাকে বোঝাচ্ছি। সো আমরা যখনই মান ধরবো পরের লাইনে আমাদের কাজ হচ্ছে অন্তরীকরণ করা। তো এক্স এর অন্তরীকরণ হচ্ছে dx, এত কনস্ট্যান্ট। cos স্কয়ার থিটার অন্তরীকরণ হচ্ছে 2 cos থিটা, আর cos থিটার অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin থিটা, আর থিটার অন্তরীকরণ হচ্ছে d থিটা। সো আমরা বলতে পারি dx সমান মাইনাস 2a sin থিটা cos থিটা d থিটা। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন x এর জায়গাতে আমি লিখলাম a cos স্কয়ার থিটা, x এর জায়গাতে লিখলাম a cos স্কয়ার থিটা, আর এই dx এর জায়গাতে আমরা কি লিখলাম দেখেন, dx এর মানের মধ্যে কিন্তু একটা কি আছে, মাইনাস আছে। এখানে একটা কি আছে, মাইনাস আছে। মাইনাসে মাইনাসে প্লাস। এই যে 2a এটাকে সামনে লেখা হয়েছে, sin থিটা cos থিটা d থিটা এটাকে পিছনে লেখা হয়েছে, কারণ 2 কনস্ট্যান্ট, সো এটাকে আমরা সামনে লিখতেই পারি। এখন এই লাইনটাকে আমরা কি লিখতে পারি একটু দেখেন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা টি হয়ে যাবে, এটা সমস্যা নাই। তাহলে √2 মিউ বাই এ ইনটু টি। টি এর উপর কিন্তু রুট ওভার নাই, ভুল করা যাবে না কিন্তু। ঠিক আছে, এখন দেখেন এটা হয়ে যাবে আমাদের √a। দেখেন cos স্কয়ার থিটা উপরে কিন্তু রুট ওভার আছে, তাহলে হয়ে যাবে cos থিটা, কারণ রুট স্কয়ারে বাদ যায়। আচ্ছা, নিচে আমরা কি লিখব? নিচে আমরা a কমন নিব, তাহলে এখানে থাকবে আপনার 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে আমাদের cos থিটা sin থিটা d থিটা। ওকে, আচ্ছা বাম দিক তো আর সেম থাকবে, সো আর লিখছি না। তাহলে দেখেন এই যে √a, একটু লক্ষ্য করি আমরা। সো এখানে কি থাকলো আমাদের √a cos থিটা। এখন দেখেন a এর উপরে কিন্তু রুট ওভার আছে, আর 1 মাইনাস cos স্কয়ার থিটা, দেখেন √1 মাইনাস cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স √sin স্কয়ার থিটা, দ্যাট মিন্স শুধু sin থিটা। সো √1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin থিটা। সো আমরা এখানে কি লিখবো, sin থিটা, আর এখানে কি আছে cos থিটা sin থিটা d থিটা। sin cos আগে পিছে হলে কোনো সমস্যা নাই। এখন দেখেন √a কাটা, sin থিটা সরি sin থিটা কাটা, তাহলে এখানে থাকলে আমাদের 2a ইন্টিগ্রেশন অফ cos থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, এখন এই এটাকে বাইরে লিখে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, এইটাকেও আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন না। সো 2 cos স্কয়ার থিটার যে ত্রিকোণমিতিক সূত্র আছে সেইটা লিখে আমরা এটাকে সমাধান করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। এই এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে আমরা x ইকুয়াল টু আমরা কি লিখেছি, a cos স্কয়ার থিটা। আচ্ছা এই জায়গাটা এখন আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা তো আমরা বুঝেছি। সো এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, a cos স্কয়ার থিটা সমান x, সো cos স্কয়ার থিটা সমান হচ্ছে x বাই a। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান হচ্ছে √x বাই a। এখানে প্লাস মাইনাস মান নেওয়ার দরকার নেই, শুধু পজিটিভ মান নেব। তাহলে থিটা সমান cos ইনভার্স √x বাই a।
এইটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এইটা আমাদের লাগবে একটু পরে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এখন দেখেন আমরা যা এখানে এতক্ষণ সময় ধরে করলাম সেইটাই এক্স্যাক্টলি এই অংশটা। ঠিক আছে, ওকে। সো এই যে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে আপনার 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 দেখেন একটু লক্ষ্য করি আমরা, আমি এখানে একটা করে দেখাই। তাহলে এত কনস্ট্যান্ট 1 ডি থিটা, 1 ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, cos 2 থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2। ঠিক আছে, আর এখানে একটা সমাকলন ধ্রুবক হচ্ছে c1। এখন এই যে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, আমরা কি বলেছিলাম, যখনই সমাকলন ধ্রুবক আসবে তখনই আমাদেরকে সমাকলন করতে হবে। ঠিক আছে, ও সমাকলন ধ্রুবকের মান বের করতে হবে। যখনই সমাকলন ধ্রুবক আসবে তখনই সমাকলন ধ্রুবকের মান বের করতে হবে। সো এখানে যে c1 আছে, এই c1 এর মানটা কিন্তু আমাদেরকে এখন বের করে এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যা ছিল, মানে আমাদের টি বের করতে হবে। সো আমাদের বাম দিকে যা ছিল এটাকে আমরা আর গুণন করে দিলাম, এই অংশটাকে আর গুণন করে দিলাম, আর বাকি যা ছিল তা। ঠিক আছে, দেখেন এই অংশটা নিচে কিন্তু আপনার √2 মিউ বাই এ আছে। ঠিক আছে, সো এটাকে যখন নিচে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে √a/2 মিউ, a/2 মিউ, আর সাথে আছে কি c1, আর এই টোটাল অংশটাকে আমরা ধরেছি c2, যেটা আসলে একটা ধ্রুবক। বুঝাতে পেরেছি বিষয়টা? c2 এটা হচ্ছে একটা ধ্রুবক। ওকে, এখন এই c2 এর মানটা আপনাকে বের করতে হবে। এই টোটাল অংশটাই কিন্তু ধ্রুবক, কারণ এখানে কোনো চলক নাই। ঠিক আছে, এখন এই c2 এর মান আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাহলে 2 যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা এখান থেকে এই অংশটা পাবো। কি পাবো দেখেন, sin থিটা cos থিটা। এখন লক্ষ্য করেন এখানে যা ছিল তা লিখলাম। এই যে থিটা, থিটা সমান হচ্ছে cos ইনভার্স এত, এই যে এই অংশটা যেটা আমরা একটু আগে দেখালাম যে x যদি এত হয় তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে x বাই a, cos থিটা সমান √x বাই a, এবং থিটা সমান হচ্ছে cos ইনভার্স √x বাই a। সো এই থিটার মানগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এই থিটার জায়গাতে তার মান বসালাম, প্লাস এটা কাটা sin থিটা, sin থিটা, এখানে থিটাটাকে আমরা রেখেছি, পরে বসাবো cos থিটা। তাহলে এই হচ্ছে cos আর এই হচ্ছে থিটা। তাহলে দেখেন cos ইনভার্স বাদ, লক্ষ্য করেন cos ইনভার্স x যদি এরকম হয় তাহলে cos ইনভার্স বাদ যায়, থাকে শুধু x। কারণ এই যে cos ইনভার্স মানে হচ্ছে cos টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স 0, থাকবে শুধু চলকটা। ওকে, তাহলে দেখেন cos ইনভার্স বাদ, মানে এই অংশটা এখন এখানে নাই, থাকবে sin থিটা এত, আর এখানে আছে আমাদের c2। ওকে, এখন দেখেন, এখন একটু লক্ষ্য করি আমরা, আপনি চাইলে এখানে থিটার মানটাকে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি চান এখানে থিটার যে মানটা আছে, এই যে মানটা, এইটা কিন্তু আপনি এখন সরাসরি এখানে বসিয়ে দিতে পারেন, বা পরে বসালেও কোনো সমস্যা নাই। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে সমাকলন ধ্রুবক, এইটা কি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এই সমাকলন ধ্রুবকের মানটা আমরা এখন বের করব। তো এটা বের করার জন্য আমরা কার কার হেল্প নিতে পারবো? সময়ের হেল্প নিতে পারবো এবং দূরত্বের হেল্প নিতে পারবো। মানে এখানে দুইটাই জিনিস আছে, একটা হচ্ছে আপনার x আর একটা হচ্ছে t। তাহলে দেখেন এই x এবং t এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এখন এই c2 এর মান বের করব। আচ্ছা, এখন দেখেন যখন t = 0 তখন x = হচ্ছে a। মনে আছে তো আপনাদের? দেখেন এটা হচ্ছে আপনার ও, এটা হচ্ছে p, এটা হচ্ছে a। সো আমরা কি বলেছিলাম, এখানে t এবং x এই দুইটার হেল্প নিতে হবে। ঠিক আছে, তো বস্তুটা যখন এই বিন্দুতে আছে, a বিন্দুতে, তখন t = 0, ddt of x = 0। ঠিক আছে, আর এই মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে a। ঠিক আছে, সো আমরা এখন যে লাইনটা লিখলাম ওই লাইনের মধ্যে x = a এবং t = 0 বসাবো। 0 বসালে বাম দিকে যে t ছিল এটা বাদ যাবে, তখন 0 = এই টোটাল অংশটা হয়ে যাবে। এখন আসেন একটু বুঝি এই জায়গাটা। সো আমাদের কি ছিল দেখেন, আমাদের লাইনটা ছিল t সমান a √a/2 মিউ। ঠিক আছে, তারপর ছিল cos ইনভার্স √x/a প্লাস
কে ছিল দেখেন, সাইন থিটা। সাইন থিটা কি ছিল, সাইন থিটা, ঠিক আছে। তারপর ছিল √x/a প্লাস c2। এই হচ্ছে আমাদের লাইন, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইনটা আমরা কিভাবে পেয়েছি একটু দেখি আমরা। সো আমরা এখানে কি বসাবো, আমরা এখানে এই দুইটা মান বসাবো, t = 0, t = 0 এবং x = a। তো t = যদি আমি এখানে 0 বসাই তাহলে এটা হয়ে যাবে 0, ঠিক আছে। x = যদি a বসাই তাহলে এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে a। একটু বুঝি, এখন একটু লক্ষ্য করি আমরা যে এই জায়গাটা কিভাবে হলো একটু দেখেন। সো এখানে কি ছিল, এখানে ছিল আমাদের সাইন থিটা। তো সাইন থিটাকে আমরা লিখতে পারি √sin²θ। আমরা জানি √sin²θ সমান হচ্ছে 1/cos²θ। আচ্ছা, একটু আগে আমরা এখানে বের করেছিলাম cos θ = হচ্ছে √x/a। তাহলে cos²θ সমান কি হবে, √x/a²। দ্যাট মিনস x/a, ঠিক আছে। তার মানে এই টোটাল অংশটা সমান আমরা পাবো 1 - x/a। তার মানে sin θ সমান হচ্ছে √1 - x/a, এবং এখানে x এর মান কত, a। সো এখানে x এর মান যদি আমি a বসাই, x = a যদি বসাই তাহলে আমাদের লাইনটা হবে 1 - a/a। এই যে এই অংশটা, আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 0 সমান a √a/2μ, ওকে। তারপর হচ্ছে cos ইনভার্স √1/1, দ্যাট মিন্স 1, আর 1 - a/a। a/a মানে কত, 1, 1 - 1 দ্যাট মিন্স 0, 0 এর সাথে যাই গুণ করেন 0, ওইগুলো লেখার দরকার নাই, প্লাস c2। সো আমরা পাবো এখান থেকে 0 = a √a/2μ। এখন বলেন তো cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান, আমরা জানি যে sin 90 ডিগ্রির মান 1, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এইটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স cos 0 প্লাস c2। তাহলে এই অংশটা হয়ে যাবে 0, তো 0 এর সাথে যাই গুণ করেন 0, তাহলে আমরা c2 সমান পেয়ে যাব 0। c2 সমান কি পেয়ে যাব আমরা, 0। তাহলে এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান আমরা পেলাম 0, c2 সমান 0। 0 বসিয়ে দিলে এই অংশটা আর থাকবে না, তখন এক্স্যাক্টলি আমাদের একটু আগে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, দেখেন এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এই সমীকরণের এই অংশটা বাদ যাবে, কারণ এখানে c2 এর মান হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন দেখেন, সো আমরা তো টি পেলাম, মানে সময় পেলাম। এখন বস্তুরা যখন মূল বিন্দুতে পৌঁছায়, ও বিন্দুতে পৌঁছায়, তখন তার দূরত্ব হচ্ছে 0 এবং বেগ হচ্ছে ইনফিনিটি। জিনিসটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। তো এই ছিল আমাদের সরল দোলক, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা বস্তুটাকে ছাড়লাম, তো ছাড়ার পরে বস্তুটা এই জায়গাতে আসলো। এখানে আসার পরে কি বস্তুটা থেমে যাবে? না। দেখেন এই জায়গা থেকে আমরা যদি বস্তুটাকে ছাড়ি, এই দেখেন কত সুন্দর এটা দুলবে, ঠিক আছে। তার মানে এই বিন্দুতে বস্তুটা স্থির, বাট এই জায়গাতে যখন আসলো তখন সে মূল বিন্দুতে আসলো, ঠিক আছে। তার মানে এই বিন্দুতে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে 0, বাট এই বিন্দুতে বস্তুর বেগ কিন্তু অসীম, এবং এই বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে সব থেকে বেশি। দেখেন এই যে ছাড়লাম, এই জায়গাতে আসলো, আসার পরে বস্তুটা এই দিকে গেল, তো এই দিকে যখন যাবে তখন বস্তুর বেগটা কমতে 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 একটা সময় এসে এখানে 0 হবে, 0 হয়ে আবার এই জায়গাতে আসে, এই জায়গাতে আসবে, অর্থাৎ মূল বিন্দুতে আসবে, মানে অসীম হবে বেগ। তারপর আবার এই বিন্দুতে যাবে, তখন তার বেগ হবে 0, অর্থাৎ এই বিন্দুতে 0, এই বিন্দুতে অসীম, এই বিন্দুতে 0, এইভাবে এটা এইরকম সরল দুলন গতিতে দুলতে থাকবে, ঠিক আছে। ওকে, সো আমরা এই লাইনটা বলতেই পারি। তাহলে দেখেন, যেহেতু বেগ 0 নয়, তাই বস্তুটি ও বিন্দুকে অতিক্রম করবে। সিম্পল বিষয়। বস্তুটা এই যে দেখেন, এই যে বস্তুটা ছিল, আমি বস্তুটাকে বারবার রেখে আসছি, এই জায়গা থেকে বস্তুটাকে ছাড়ালে এই জায়গাতে আসলো, তার মানে এখানে কিন্তু বস্তুটা থামে নাই, তার মানে সে ওই দিকে আবার যাবে, ঠিক আছে। তো সে অবশ্যই ও বিন্দুটাকে অতিক্রম করবে। এখন দেখেন ও এ সমান ও এ প্রাইম, প্র্যাকটিক্যালি চিন্তা করি। তো এই ছিল আমাদের বস্তুর অবস্থান,
এখানে আসলো অসীম, আবার ঠিক ততটুকু পেছনের দিকে যাবে। মানে এই জায়গা থেকে এই জায়গাতে যতটুকু দূরত্ব থাকবে এই দিক থেকে ঠিক ততটুকু দূরত্বে যাবে। তার মানে এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয় এবং এটা যদি এ প্রাইম বিন্দু হয়, তাহলে এই ও থেকে এ এর যে দূরত্ব হবে, ও থেকে এ প্রাইমের দূরত্ব ততটুকু হবে, কারণ এটা একটা সরল দোলন গতি। দেখেন এরকম এরকম দুলতে থাকবে এটা, ঠিক আছে? ওকে, সো আমরা বলতে পারি ও এ সমান ও এ প্রাইম। বস্তুটি এ থেকে এ প্রাইম এবং এ প্রাইম থেকে এ এভাবে দুলায়মান গতিতে দুলবে। এই যে দেখেন, এই যে দুলায়মান গতিতে সে দুলতেই থাকবে, ঠিক আছে? ওকে, এইটাই হচ্ছে বস্তুটার গতি। এখন এটা আমরা দোলনকাল বের করব, অর্থাৎ এই যে এই জায়গা থেকে সে যাত্রা শুরু করলো, এই দিকে ঘুরে এই জায়গাতে এসে আবার সে তার আগের অবস্থানে ফিরে যেতে তার যে টোটাল সময়টা লাগলো সেটি হচ্ছে পূর্ণ দোলন, এবং এটাকে দোলনকাল বলা হয়। তার মানে 3 নং সমীকরণে x = 0 বসালে এ হতে ওতে যাওয়ার সময় পাওয়া যাবে। একটু বুঝি আমরা। তো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখন মনে করেন আমরা এই দিকে, এই যে এটা হচ্ছে মূল বিন্দু এবং এটা কিন্তু তার বিপরীত দিকে আসতে থাকবে, এটা হচ্ছে এ প্রাইম। তার মানে এই অংশটা যতটুকু দূরত্ব, এই অংশটা ঠিক ততটুকু দূরত্বই কিন্তু অতিক্রম করবে। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব যদি এ হয়, এটাও এ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এবং এই ও বিন্দুতে বস্তুটার বেগ বেগ অসীম, এইটার মধ্যে বেগ শূন্য, এ প্রাইমের মধ্যেও বেগ হচ্ছে শূন্য। এখন দেখেন এই এ বিন্দু থেকে ও বিন্দুতে দেখেন x = যদি আমরা 0 বসাই, তো x = 0 কিন্তু মূল বিন্দুতে x = 0। তার মানে বস্তুর যখন দূরত্ব 0 তখন বুঝতে হবে বস্তুটা মূল বিন্দুতে আছে। তার মানে যখন আমরা x = 0 বসাবো তখন এই স্থির বিন্দু থেকে মূল বিন্দুতে আসতে বস্তুর যে সময় লাগবে সেই সময়টা আমরা পেয়ে যাব, এবং আমরা ধরে নিলাম যে এই জায়গা থেকে এই জায়গাতে আসতে তার t সময় লাগলো। বুঝেন, বিষয়টা বুঝতে হবে। তো এই জায়গা থেকে এই জায়গাতে আসতে তার যদি t সময় লাগে, তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে আসতেও তার কিন্তু t সময় লাগবে। কারণ কি? কারণ হচ্ছে ও এ সমান ও এ প্রাইম, দূরত্ব সমান। আবার এই জায়গা থেকে সে আবার এইদিকে যাবে, তার মানে এখানে আরো একটা টি। আবার এই জায়গা থেকে সে এই জায়গাতে যাবে, তার মানে আরো একটা টি। তার মানে এই এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে এসে আবার এ প্রাইম বিন্দু থেকে এ বিন্দুতে যেতে সে টোটাল 4টা টি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তার মানে যে টোটাল যে দোলনকাল হবে সেটা হবে 4t। ঠিক আছে? সো আমরা একটা সময় বের করব, তারপর 4 দ্বারা গুণ করলে আমরা ওই টোটাল দোলনের সময়টা পেয়ে যাব, যেটাকে আমরা দোলনকাল বলতে পারবো। অর্থাৎ এই যে পূর্ণ স্পন্দন, এই যে দেখেন এই যে আসলো এই যে গেল, এইটা হচ্ছে পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দন সম্পন্ন করার যে সময় সেই সময়টা আমরা পেয়ে যাব। ওকে, সো আমরা কত সুন্দর করে দেখেন এখানে কি করলাম, x = 0 বসিয়ে দিলাম। তো x = 0 বসিয়ে দিলে cos ইনভার্স 0 প্লাস 0। ওকে, সো cos ইনভার্স 0 সমান কত? cos কত ডিগ্রির মান 0? আমরা জানি যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো এই 0 এর পরিবর্তে cos π/2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কত সুন্দর করে লিখতে পারি t সমান √a/2 মিউ, আর এটা হয়ে যাবে π/2, কারণ cos ইনভার্স cos সমান 1। তাহলে আমরা যেহেতু t পেয়ে গেলাম, সো এখানে আমরা যদি 4 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা ওই যে পূর্ণ দোলনের সময়টা পেয়ে যাব। সো এক্স্যাক্টলি এরকম এটাকে আমরা লিখতে পারি যে দোলনকাল সমান পূর্ণ দোলনের সময়। সো লাইনটাকে আমরা খুব সুন্দর করে এভাবে লিখতে পারি যে 4 ইনটু এত। দেখেন এইটা থেকে এইটা আমরা কিভাবে পেয়েছি একটু দেখেন, এই জায়গা থেকে এই জায়গাটা আমরা কিভাবে পেয়েছি আমরা একটু বুঝি, একটু বোঝার চেষ্টা করি। প্রথমত 2 দ্বারা এটাকে কেটে দিলে 2, তাহলে এখানে থাকবে আমাদের 2a পাইটাকে আমরা লিখে দিলাম। এখানে √a/√2 মিউ। তো √ মানে কত? রুট মানে পাওয়ার হাফ, 2 মিউটাকে আমরা রেখে দিলাম, এটা এরকমই থাক, এরকমই সুন্দর। এটাকে এরকম লেখার উদ্দেশ্য হচ্ছে এই a এর সাথে এটাকে গুণ করব, তাহলে এই a এর ঘাত হচ্ছে 1। সো ঘাত সেম, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে 2a টু দি পাওয়ার 1 প্লাস হাফ, আর এটা হচ্ছে 2 মিউ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখেন, 2πa টু দি পাওয়ার 3/2 √2 মিউ। ঠিক আছে? এবং এইটাই হচ্ছে ওই পূর্ণ দোলনের সময়, বা এটাকে আমরা
দোলনকাল বলতে পারি। তো দেখেন এই টোটাল কোয়েশ্চেনটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটা প্রশ্ন। আপনি যদি মূল বিষয়টাকে ক্যাচ করতে পারেন এবং জিনিসটাকে ফিল করতে পারেন, তাহলে এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। সো ১-২ বার প্র্যাকটিস করলেই এটাকে সমাধান করতে পারবেন। আর ওই যে কখন কোন মান ধরতে হবে সেটাকে আপনি একটা আপনার মাথার সামনে মনে করবেন, আপনার চোখের সামনে একটা সরল দোলক আছে, যেটা এভাবে দুলতেই আছে, দুলতেই আছে। তাহলেই দেখবেন অঙ্কটা আপনি সমাধান করতে পারবেন। ধন্যবাদ।